স্বামীকে কাঁদিয়ে না ফেরার দেশে মাগুরার শিশু, দুদফা জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন, পাষণ্ড ধর্ষকের বাড়িতে আগুন। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার শুরু, জানালেন আইন উপদেষ্টা। শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয়নি ভারত। নির্বাচন নিয়ে নয়াদিল্লির মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিএনপিকে অবজ্ঞা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না, বললেন মির্জা আব্বাস। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব, কাল প্রধান উপদেষ্টা সহ যাচ্ছেন কক্সবাজার। ইফতারে অংশ নেবেন লাখো রোহিঙ্গা। এবং পারমাণবিক চুক্তির নামে যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দেবে না ইরান, জানালেন আয়াতুল্লাহ খামেনি। সামরিক বল প্রয়োগের প্রচেষ্টা প্রতিহতের হুমকি। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশুটির গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শিশুটির নিথর দেহ নিয়ে সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। 7টার দিকে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় জানাজা। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপুর উপজেলার জারিজায় তার গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দানে। এর আগে দুপুর 12:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশুটির নিথর দেহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। সন্ধ্যা 7টার দিকে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় জানাজা। এ সময় মানুষের ঢল নামে নোমানী মাঠে। এতে ঢাকা থেকে গিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ দলটির শীর্ষ কয়েকজন। অংশ নেন বিএনপি সহ অন্য সংগঠনের নেতারাও। এই শত আসিয়া বিবৃতিতে কাজে যায়। এই যে পারিবারিকভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না। বাংলাদেশের মাটিতে আমাদের আর কোনো বন্ধন ওয়াসিয়া না হয়, আমরা প্রশাসনের মধ্য দিয়ে, এই মাগুরার ডিসির মধ্য দিয়ে জানাইতে চাই, মধ্য দিয়ে 21 দিনের ভিতরে যেন বাংলাদেশের প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হয়। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এমন পাশবিকতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিশুটির স্বজনদের। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। জানাজা শেষে শিশুটির মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপুর উপজেলার জারিয়ায় তার গ্রামের বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছালে আহাজারিতে ভেঙে পড়ে স্বজনরা। সেখানে হয় দ্বিতীয় জানাজা। পরে তাকে দাফন করা হয় সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দানে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, মাগুরার শিশুর দাফন সম্পূর্ণ হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার নিয়ে এলাকাবাসী কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আজ মাগুরাবাসীর জন্য আজকে এক শোকাবহ দিন। আজকে 6 মার্চ মাগুরার নিজনান্দলের মাঠপাড়া এলাকা থেকে ধর্ষিত হয় আসিয়া। এই ধর্ষক হলো হিটু শেখ, সজীব শেখ, রাতুল শেখ এবং জায়েদা বেগম। এই 4 জন এখন আটক আছেন। এদিকে মাগুরা আজকে আমরা জানতে পারি বেলা 1টা
ঢাকা থেকে আসিয়া মৃত্যুবরণ করেন। এই 6 থেকে 13 তারিখ পর্যন্ত সারা দেশ, সারা বাংলাদেশ এই আসিয়ার জীবন ফিরে পেতে সবাই প্রার্থনা করছে যার যার জায়গা থেকে। এদিকে আপনাকে জানিয়ে রাখি, আজকে বেলা 1 ঘটিকায় আসিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যার ফলশ্রুতিতে তাকে সন্ধ্যার দিকে হেলিকপ্টার যোগে মাগুরা স্টেডিয়ামে নামিয়ে সেখান থেকে প্রথমে নোমানী ময়দান এবং নোমানী ময়দান থেকে তার বাড়িতে শ্রীপুর সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে তার বাসায় তাকে নেওয়া হয়। সেখানে স্বজনরা তার লাশ দেখে। তার পরবর্তীতে তাকে নিয়ে আসে সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে, তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে এই সোনাইকুণ্ডি গোরস্থানে তার দাফন প্রক্রিয়া এখন চলছে। আমরা এলাকাবাসী এবং স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এই আসিয়ার এই ন্যাক্করজনক এবং নৃশংস হত্যাকাণ্ডের জন্য তারা সময়ের মধ্য দিয়ে এই বিচার তারা দাবি করতেছেন। এখানে হাইকোর্ট যদিও 180 দিন সময় বেঁধে দিয়েছে কিংবা 90 দিন, তারা ছাত্র সমাজ ওই সময় দিতে না। আজও বিকেলে ভাইনার মোড়ে ছাত্র বৈষম্য এবং সাধারণ জনগণ আজকে ভাইনার মোড়ে অবস্থান করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গাড়ি ঘোড়া যা আছে সব তারা অবরোধ করে রেখেছে। এদিকে খুলনা বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন বড় বড় কর্মকর্তা তারা দাফন কার্য পর্যন্ত তারা সম্পন্ন করেছেন। এদিকে জানাজার সময়ে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মামুনুর রশিদ হেফাজতের ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ এদিকে আমরা দাফন কার্য চলমান অবস্থায় আমরা পেয়েছি এই প্রথম থেকে 6 মার্চ থেকে শুরু করে 13 মার্চ পর্যন্ত যে লোকটা এই আসিয়ার পাশে দীর্ঘ সময় চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন এবং সার্বক্ষণিক এই পরিবারের যোগাযোগ রেখেছেন সেই রবিউল ইসলাম নয়নকে। এই রবিউল ইসলাম নয়ন সর্বপ্রথম থেকে শুরু করে ফরিদপুরের পর ঢাকা থেকে শুরু করে এখন পর্যন্ত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা এখন এই রবিউল ইসলাম নয়নের সাথে কথা বলবো এই যে পরিবারের যে ভরণ পোষণ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে তার বক্তব্যটা কি। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন মাগুরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলী আহমদ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখনই সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা শুনতে পেয়ে তার 10 মিনিটের ভিতরেই আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে আসিয়ার পাশে দাঁড়ানোর জন্য, আসিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় যখন মাগুরা হসপিটালে ভালো ট্রিটমেন্ট পাচ্ছিল আসিয়া রে, কিন্তু আপনারা দেশবাসীর কাছে আপনার দেশ টিভির মাধ্যমে জানাতে চাই, আসিয়াকে কিন্তু মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল ধর্ষকরা। এরপরে গ্রামবাসী যখন হসপিটালে নিয়ে যায়, হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু তাকে 3 ঘন্টা ট্রিটমেন্ট দেয় নাই, যার কারণে আসিয়ার ফুসফুসে পানি জমে গিয়েছে, ব্রেনের সাথে শরীরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেলে নিয়ে গেছে। ফরিদপুর মেডিকেল থেকে আমরা ঢাকা মেডিকেলে নিয়েছি, অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাম্বুলেন্স দিয়ে ভর্তি করছি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় আন্দোলন গড়ে তুলছি। এই আসিয়ার এই ধর্ষণের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় যে আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই আন্দোলনের বিলম্বে বিচার চাই। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন মাগুরার শিশু আসিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আমরা সরাসরি সেখানে আমাদের সহকর্মী আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন। মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের 7 থেকে 8 দিনের মধ্যে বিচারের উদাহরণ আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, শিশু হত্যার বিচার দ্রুত শেষ হবে। এদিকে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। মাগুরা ফরিদপুর ঢাকা মেডিকেলের পর সিএমএইচের সকল চেষ্টাকে বৃথা প্রমাণ করে না ফেরার দেশে পাড়ি জমায় মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশু। এ নিয়ে ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছে সারা দেশের মানুষ। সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, এই হত্যার বিচার শুরু করা হবে আগামী 7 দিনের মধ্যে। 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি,
আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংশোধিত নতুন আইনের অধ্যাদেশ আগামী রোববার প্রণয়ন করা হবে। শিশু ও বলাৎকার বিষয়ে গঠন করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান শফিকুল আলম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে মাগুরায় অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আসিয়ার দাফনের আগে ধর্ষকদের ফাঁসির দাবিতে ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, কুমিল্লা, বগুড়া ও নাটোরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। চুয়াডাঙ্গায় দুপুর 2:30টার দিকে জেলা যুবদলের ব্যানারে জেলার শহীদ হাসান চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরও বিক্ষোভ হয়েছে। এদিকে কুমিল্লায় রাত 8টার দিকে আসিয়ার স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে ধর্ষণ বিরোধী ছাত্র সমাজ। বগুড়া ও নাটোর ও টাঙ্গাইলেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল। রাত 8:30টার দিকে অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বাসায় মেয়ে আছে তো তাদেরকে কি একটা চকলেট কিনতে গেলেও এখন আমাদের ভয় পেতে হয় যে তাদের কি হবে, তারা কি আদৌ সেফ? কেন আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার এই অবস্থা কেন? মাগুরার 8 বছরের শিশু আসিয়ার ধর্ষক ও খুনিদের কঠোর বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মরিপুর বালক উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। বলেন, দেশকে কোরআন হাদিসের আলোকে গড়ে তুললে দুর্নীতি ও দুঃশাসন থাকবে না, মানুষ মর্যাদার সাথে বসবাস করবে, যুবকরা কর্মসংস্থান পাবে। জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়বেন বলে জানান জামায়াতে আমির। মাগুরায় কিছু পশু, তার পরিবারেরই কিছু লোক, তার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার আপনজনদেরকে এই শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং ধর্ষণের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে মুখপাত্র বলেন, ভারতের এমন মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল। এছাড়াও সীমান্তের সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ জোরালোভাবে প্রতিবাদ করেছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জানাতুল মোহনা। 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়ে সব বিষয় নিষ্পত্তি করুক। যার পাল্টা জবাব দিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন।
আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ফারাক্কা চুক্তির আওতায় পানি সঠিকভাবে ভাগ হচ্ছে, তবে গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানিয়ে ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক যে মিটিং হয়েছে সেই মিটিং এর ফলাফল তো আপনারা শুনেছেন যে পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে মডাস অপারেন্ডি কি হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে, আর বিএনপিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য সালাউদ্দিন আহমেদ জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইসিটি সেক্টরে বিএনপি রাজনীতিকরণ করবে না। বিকেলে আলাদা আলাদা ইফতার পার্টিতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানিত নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর মালিবাগের একটি হোটেলে গণ অধিকার পরিষদ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এই রমজান আমাদের সেই তাকওয়ার গুণে গুণান্বিত করুক, চরিত্রবান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আগামীর বাংলাদেশের জন্য আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আমাদের সেই চিন্তা করা উচিত। ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রতি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। শুধু একটি মাত্র বিষয়ে আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। এর আগে সিদ্ধেশ্বরীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শান্তিনগর ইউনিটের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরো বলেন, বিএনপিকে অবজ্ঞা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। গুলশানে একটি ক্লাবে ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইসিটি সেক্টরকে রাজনীতিকরণ করবে না বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, একটা উই ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটাকে পলিটিসাইজ করবেন না। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 4 দিনের সফরে ঢাকা এলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেল 4:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। শুক্রবার তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে ইফতারে অংশ নেবেন। বিস্তারিত থাকছে হাসান মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী এমিরেটসের বিশেষ ফ্লাইটটি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেল 4:45টায় এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে রওনা হয় তাকে বহনকারী গাড়িবহর। এ সময় বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। 4 দিনের এ সফরে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে রোহিঙ্গা ইস্যু। শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর দুপুরে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজার যাবেন আন্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন তারা। শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন আন্তোনিও গুতেরেস।
এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে। রোববার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।